এনার্জি আছে? আচ্ছা, আমরা যে পরীক্ষাটা দিলাম, এখন কিন্তু আর কথা বলা যাবে না, আমি অনেক সময় দিয়েছি। এই যে পরীক্ষাটা দিলাম, খাতা আমার কাছে, তাই তো? সবার উত্তর করা হয়ে গেছে, আমি খাতা থেকে পরের দিন তোমাদেরকে দিয়ে দেবো। তো এখন শুধু আমাদের কাজ হচ্ছে কপাল চাপড়ানো, যে ইস এটা পারলাম না। তো সেই কপাল চাপড়ানো ভিডিও হবে, ক্লাস হবে, সুন্দর করে বুঝিয়ে মিলিয়ে দেওয়া হবে কোনটার উত্তর কি হবে, কেন হবে। ঠিক আছে? এবং আমি বেশি সময় কিন্তু বোঝাবো না, খুব তাড়াতাড়ি বোঝাবো, কারণ আমি মনে করি এই সমস্ত টপিক সুন্দর করে বোঝানো হয়েছে ক্লাসে। এখন ফার্স্ট তাড়াতাড়ি করে কোনটার উত্তর কি হবে, কেন হবে বুঝিয়ে দেবো। তোমরা যারা ক্লাস করছো তোমাদেরকেও দেওয়া হয়েছে প্রশ্নপত্র, তোমরাও আশা করি চেষ্টা করে তারপর ক্লাসে এসছো। ঠিক আছে? নিজেরা চেষ্টা করে পরীক্ষায় তোমরা নিজেরা নিজেদেরকে দেখবে যে তুমি কত পেলে। বোঝা গেল? সুন্দরভাবে বুঝে নাও, ক্লাসটা আমি সুন্দর করে বোঝাচ্ছি কোনটার উত্তর কি হবে, কেন হবে। আচ্ছা, প্রথমে কি আছে? প্রথমে আমাদের কি করতে বলেছে? আর্টিকেল প্রেপোজিশন দিয়ে ফিল করতে হবে, তাই তো? আচ্ছা দেখো, হি ইজ ড্যাশ অনারেবল, কি হবে? উচ্চারণটা অ এর মতো। এটা আমরা ছোটবেলা থেকে আর্টিকেল মানি, এটা বারবার আসে, তাই তো? এটা বোঝানোর কিছু নেই, এটা অ্যান হবে। আচ্ছা, তারপরে দেখো, দ্য ওল্ড ম্যান ডায়েড। দেখো, কোনো কিছু থেকে মরা, যেমন ক্যান্সার বা কোনো রোগে যখন কেউ মরবে তখন ডায়েডের সাথে অফ হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো ডিল। দেখো ডিল এখানে বাই লিখবো, ডিল বাই অনেস্ট মিনস অনলি। ঠিক আছে? তো ডিল করা হচ্ছে এখানে বাই দিয়ে, এটাকে বাই প্রিপোজিশনটা এখানে বসবে। কেন হবে পরে বলে দিচ্ছি। ডিল উইথ আলাদা সেন্সে বসে, ডিল বাই আলাদা সেন্সে বসে। আচ্ছা, আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। দেখো এখানে কি আছে? ইট ইজ আ ফার্স্ট ট্রেন, তাই তো? ফার্স্ট আছে এই ওয়ার্ডটা, তাহলে এই ওয়ার্ডটা কি ওয়ার্ড? এটা হচ্ছে কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন? এই ফার্স্ট ওয়ার্ডটা কার জন্য এসছে? ট্রেনের জন্য এসছে। ট্রেন হচ্ছে একটা নাউন, নাউনের জন্য যে আসে সে হয়ে যায় অ্যাডজেক্টিভ। আচ্ছা, তারপর দেখো ক্রাইসিস, কি আছে? ক্রাইসিসের কি করতে হবে? প্লুরাল করতে হবে। ক্রাইসিসের প্লুরাল হচ্ছে আইটা ই হয়ে যাবে, ক্রাইসিস। এটাই হচ্ছে এর প্লুরাল ফর্ম। আচ্ছা, তারপরে দেখো হিরো। হিরোকে কি করতে হবে? টার্ন দ্য ওয়ার্ড ইনটু অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। হিরোর অ্যাবস্ট্রাক্ট ফর্ম কি হবে? হিরোইজম। এগুলো একটুখানি মাথায় রাখতে হবে, হিরোইজম। আচ্ছা, দ্য ট্রেন। দেখো লিভ আছে, কথা নয়, কথা নয়, একটু ভালো করে বুঝে নাও। যখন অতীতে দুটো কাজ হবে, একটা কাজ বেশি পুরনো, একটা কম পুরনো, যেটা বেশি পুরনো তার সাথে হ্যাড ভার্বের থার্ড ফর্ম হয়। এর আগে বলেছি তো এটা। আচ্ছা, তাহলে এখানে রিচড আছে, তাহলে স্টেশনে পৌঁছানো। আর ট্রেনটা ছেড়ে দেওয়া, কোনটা আগে হয়েছে? বিফোর মানে আগে, বিফোর মানে কি? আগে। তাহলে আগে কোনটা হয়েছে? আগে ট্রেনটা ছেড়েছে। যেটা বেশি পুরনো সেটার সাথে হ্যাড ভিতরি, তাই এটা কি হবে? হ্যাড লেফট। এই কনসেপ্ট এর আগেও বোঝানো হয়েছে, হয়েছে না? আচ্ছা, নিজেদের মধ্যে কথা বললে হবে না, ভুল করেছো, আমি এতক্ষণ সময় দিয়েছি, এখন কথা বললে হবে না। দেখো এটাতে কি আছে? ইফ ইট রেইনস উই ড্যাশ আউট। আচ্ছা, যখন ইফ দিয়ে কন্ডিশনাল করা হবে, এবং দুটো অংশ এখানে আমরা দেখতে পাচ্ছি। প্রথম অংশে যদি সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে, পরের অংশে সিম্পল ফিউচার হয়। তো যদি বৃষ্টি হয় তাহলে আমি যাব না বা যাব, এরকম টাইপের কিছু ভবিষ্যৎ বোঝাচ্ছে না? তাহলে ভবিষ্যৎ হলে শ্যাল উইল ভার্বের ফার্স্ট ফর্ম, যেহেতু নেগেটিভ তাই নট বসবে, যেহেতু নট কথাটা এখানে আছে। শ্যাল নট গো, বুঝতে পেরেছি? হ্যাঁ, শ্যাল বা উইল যে কোনো একটা লেখা যায়। উইয়ের সাথে তো নর্মালি শ্যাল বসে, তুমি উইল লিখলেও কাটবে না। বোঝা গেল? তারপরে দেখো, হি ড্যাশ আর নোভেল সিন্স মর্নিং। দেখো সিন্স থাকলে কোন টেন্স হয়? সিন্স আর ফর, আমি বোঝাইনি? বলতে হবে তো আমার সাথে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় সিন্স আর ফর থাকলে। সিন্স মানে পয়েন্ট অফ টাইম, কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম থেকে কাজটা শুরু হচ্ছে, তাই তো? তাহলে হি যেহেতু সিঙ্গুলার, তাহলে হ্যাজ বিন রিডিং। বুঝতে পারছি? তারপরে দেখো এখানে কি আছে? আইডেন্টিফাই দ্য টেন্স। টেন্স আইডেন্টিফাই করতে হবে। ভার্বের দিকে তাকাও, ভার্ব দেখলে তো টেন্স বুঝে যাবো। উইল হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, কোন টেন্স? ফিউচার পারফেক্ট টেন্স। এগুলো তো সহজ বাচ্চাদের জিনিস। তারপরে দেখো নেইদার অফ যখন থাকবে, নেইদার অফ, নেইদার অফ থাকলে সিঙ্গুলার ভার্ব হয়, তাহলে কি হবে? ইজ হবে। তারপর দেখো ব্রেড অ্যান্ড বাটার। ব্রেড অ্যান্ড বাটার একটাই খাবার, কি হবে? ইজ হবে। এগুলো তো ক্লাসে করানো হয়েছে। ভয়েস চেঞ্জ, অন হানি টেস্ট সুইট,
তাহলে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, করাইনি এটা আমি? হ্যাঁ। আচ্ছা তারপর দেখো ভয়েস চেঞ্জ, শাট দ্য উইন্ডো ইমিডিয়েটলি। তো এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি অবজেক্ট থাকে তাহলে আমরা লেট দিয়ে করব। অবজেক্ট আছে তো, কি বন্ধ করার কথা বলা হচ্ছে? উইন্ডোটা। তাহলে উইন্ডো হচ্ছে অবজেক্ট, তাহলে লেটের পর অবজেক্ট বসাবো, দা উইন্ডো, তারপরে বি, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর বাদ বাকি অংশ। এর আগেও আমরা করেছি, বল। না, অর্ডার আমরা দেব না। আমরা যখনই দেখবো ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের যখন অবজেক্ট থাকবে তখন আমরা লেট দিয়ে করব। আজকে লেট দিয়ে যারা করেছে এরকম ভাবে তাদেরটাই রাইট হবে। আচ্ছা, এখানে কি ভয়েস চেঞ্জ দেখো, হু রোড দিস বিউটিফুল পোয়েম, তাহলে হু দিয়ে থাকলে আমরা বাই হুম দিয়ে করব, ঠিক আছে। আর এখানে দেখো হু রোড ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে ভয়েস চেঞ্জে কি করতে হয়? ওয়াজ ওয়্যার ভার্বের থার্ড ফর্ম আসে, তাই না? সরি, সেকেন্ড ফর্ম, ভুল বলছি। সেকেন্ড ফর্ম থাকলে ওয়াজ ওয়্যার ভার্বের থার্ড ফর্ম দিয়ে হয়। তাহলে বাই হুম সিঙ্গুলার ধরবো, তাহলে ওয়াজ, তারপরে দিস বিউটিফুল পোয়েম লিখে ভার্বের থার্ড ফর্ম দিয়ে প্রশ্নবোধক করা রয়েছে, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবো। দেখো দ্য টিচার সেইড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে কি করব? দেখো সেইডের পরে কি আছে? সেইডের পরে কি দেখতে পাচ্ছি? সেইডের পরে কমা থাকলে সেইডটা তো সেইডই থাকে, তাই না? তাহলে সেইডকে সেইড রাখা হলো। তারপর এখানে কি হবে? দ্যাট হলো। দা সান, এটা কোন পার্সন? থার্ড পার্সন। থার্ড পার্সন তো নো চেঞ্জ, চেঞ্জ হয় না? তাহলে দা সান যেমন আছে তেমনই থাকবে, আর এটা তো একই থাকবে যেহেতু চিরসত্য, টেন্সের তো কোনো পরিবর্তন হবেই না। এগুলো আমরা বহুবার করেছি। আচ্ছা তারপর দেখো ন্যারেশন চেঞ্জ, এটাও ভালো করে বুঝে নিতে হবে। আচ্ছা, হি সেইড টু মি, দেখো সেইড টু থাকলে কি করব? সেইড টু থাকলে কি করব? টোল্ড করব, কিন্তু এখানে টোল্ড করব না, উইশড করব। কেন করব? কারণ এটা উইশ করা বোঝাচ্ছে, যে মে দিয়ে শুরু হচ্ছে না, তুমি সুখে থাকো, তাহলে উইশ। তাহলে উইশ হলে কি করব? যেহেতু পাস্ট টেন্স সেইড ছিল, তাহলে কি করব? উইশড। তাহলে হি উইশড, তারপরে দ্যাট। আচ্ছা দেখো ইউ কোন পার্সন? ফার্স্ট পার্সন, কাকে ফলো করবে? সেকেন্ড পার্সন। আমার সাথে সবাই এদিকে মন দাও, ওই ফার্স্ট পার্সন উল্টাপাল্টা বলছি, সব নিজেদের মধ্যে কিন্তু কথা বলছে। ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, কাকে ফলো করবে? অবজেক্ট। অবজেক্টে কি আছে? মি। মি এর সাবজেক্টিভ ফর্ম কি হয়? আই। মে থাকলে কি হয়? মাইট। তাহলে মে থাকলে মাইট হয়, তারপর বি, বি বসবে, ঠিক আছে। আর হ্যাপি যেমন আছে তেমনই থাকবে। তারপরে দেখুন চেঞ্জ দ্য ন্যারেশন, দ্য বয় সেইড হুররে উই হ্যাভ ওন, দেখো হুররে বলছে, তাই না? তাহলে কি লিখবো? দ্য বয় এক্সক্লেমড উইথ জয়, এগুলো সব করানো হয়েছে। দ্যাট, উই কোন পার্সন, কাকে ফলো করবে? সাবজেক্টে দা বয় আছে। দেখো এখানে দা বয় আনন্দ করে বলছে আমরা জিতে গেছি, তার মানে তারা জিতে গেছে, এখানে এটা ভালো করে বুঝতে হবে। তো এখানে তাহলে কি লিখবো? দে। হ্যাভ হ্যাজ থাকলে আমরা হ্যাড বসাবো। অনেকে কি এইটা ফলো করতে পারে, ফার্স্ট পার্সন সাবজেক্টকে ফলো করবে, তাহলে দা বয়ের পরিবর্তে হি বসাবে। হি না, আমরা দে লিখবো, যেহেতু উই কথাটা এখানে রয়েছে, উই থাকলে আমরা দে লিখবো। তারপরে দেখো, কারণ সে ম্যাচ জিতে গেছে বলা তো যাবে না, তারা জিতেছে অনেকজন তো। আর হ্যাভ হ্যাজ থাকলে আমাদের হ্যাড হবে, ভার্বের থার্ড ফর্ম যেমন আছে তেমনই থাকবে। এক্সক্লেম জয় লিখতে হবে। আচ্ছা, আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল, কি করতে হবে? পজিটিভ ডিগ্রিতে করতে হবে। তাহলে আমরা নো আদার, নো আদার এই ওয়ার্ডটা ইউজ করব, নো আদার। আচ্ছা দেখো শেষে যে নাউনটা আছে মেটাল বসিয়ে দেবো, তারপরে ভার্ব বসাবো। এখানে ভার্ব হচ্ছে ইজ বসাবো, কারণ মেটাল যেহেতু সিঙ্গুলার তাই ইজ বসবে, যেহেতু প্রেজেন্ট টেন্স এটা। আর আমাদের কি করতে বলেছে? পজিটিভ ডিগ্রিতে। পজিটিভ ডিগ্রিতে শুরুতে একটা অ্যাজ বসবে, শেষে একটা অ্যাজ বসবে। কার শুরু এবং শেষে? সেটা হচ্ছে মেন যে অ্যাডজেক্টিভটা, এখানে মেন অ্যাডজেক্টিভ কোনটা? ইউজফুল। তাহলে ইউজফুলটাকে মিডিলে বসিয়ে তার আগে একটা অ্যাজ, পরে একটা অ্যাজ, তারপরে প্রথম যে সাবজেক্ট আছে সেটা বসিয়ে দেবো। বোঝা গেল? দিয়ে পজিটিভ হয়ে গেল, অর্থ একই থাকলো। তারপরে টু উইক টু ওয়াক, দেখো জাতীয় গ্রামার, তাই না? টু উইক টু ওয়াক, তাহলে এটাকে কি করতে হবে? বলছে এটাকে রিমুভ করতে হবে, টি ডবল
এটাকে রিমুভ করতে হবে। এটা হচ্ছে আমাদের মূল অংশ, তাই তো। হি ইজ টু উইক টু ওয়াক, এখানে বলা আছে এই টি ডবল ও টু আর এই টিও টু, এই দুটোকে রিমুভ করো। আমি দেখি, এখন আমি দেখিনি এটা, আমি কি দেখে নিই। আচ্ছা, টিও টু এর জায়গায় তাহলে আমরা কি করব, সো বসাবো, কারণ ওরা বলছে তো এইটা আর এইটা পরিবর্তন করো। তাহলে এটা প্রথমে পরিবর্তন করলাম, করে কি লিখলাম, সো। আর পরের টিও টু এর জায়গায় আমরা লিখবো দ্যাট হি ক্যান নট। ব্যাস, এই তো পরিবর্তন। বাদ বাকি দেখো এখানে যা আছে তাই রয়েছে, কিচ্ছু পরিবর্তন নেই, কিচ্ছু পরিবর্তন নেই, যা আছে সেম। শুধু প্রথম এটাকে চেঞ্জ করে সো, আর পরেরটাকে চেঞ্জ করে দ্যাট হি ক্যান নট। ক্যান নট হওয়ার কারণ কি, যেহেতু প্রেজেন্ট টেন্স চলছে, ইজ রয়েছে প্রেজেন্ট টেন্স, তাই ক্যান নট। পাস্ট হলে কুড নট হতো। টার্ন ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স, আই নো হিজ বার্থ প্লেস, আমি জানি তার জন্মস্থান। এটাকে জটিল করে বাংলায় যদি বলতে দেওয়া হয় তাহলে কিভাবে বলবে, আমি জানি সেই জায়গাটা যেখানে সে জন্মেছে। তাহলে আই নো দ্য প্লেস, আই নো দ্য প্লেস, দ্য প্লেস যেহেতু জায়গা, তাই তার আগে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে হোয়ার বসাবো, হোয়ার হি ওয়াজ বর্ন। এরকম ভাবেই করতে হবে, স্ট্রাকচারটা দেখে নাও। আচ্ছা, কম্পাউন্ডে করতে হবে, দেখো বিসাইড বিং ওয়াইজ হি ইজ অনেস্ট। দেখো এই বিসাইডস এর মানে কি বলতো, এটার পাশাপাশি ওটাও। ওর কাছে স্যামসাং এর ফোনের পাশাপাশি নোকিয়ার ফোনও আছে, মানে স্যামসাং এর ফোন মানে নেই নোকিয়া আছে এমনটা না, ওটা তো আছেই, এটাও আছে। মানে তার কাছে এটা না ওটা, মানে এটা তো আছেই ওটাও। যখন এরকম হবে মানে এটার পাশাপাশি ওটাও আছে, তখন বিসাইডস ওয়ার্ডটা আসবে। শুধু বিসাইড হলে পাশে বোঝাতো, বিসাইডস মানে মেরে দেবো, কিন্তু এবার থাবড়া বলে দিচ্ছি। শুধু বিসাইডস এসটা যদি লাস্টে থাকে তাহলে এটার পাশাপাশি ওটাও। তাহলে এই ধরনের সেন্সে আমরা নট অনলি বাট অলসো এই ওয়ার্ডটা খুব ভালো যায়, নট অনলি বাট অলসো এই ফ্রেজটা খুব ভালো যায়, তাই না। আমি যেটা বলতে চাই যে বিসাইডস মানে এটার পাশাপাশি ওটাও, তাহলে নট অনলি বাট অলসো মানেই তো এটা কম্পাউন্ড, এটা খুব ভালো যায়। তাহলে আমরা প্রথমে লিখবো আমাদের সাবজেক্ট হচ্ছে কে, তাকে নিয়ে কথা বলেছে হি, আর তার জন্য ভার্ব হচ্ছে ইজ, তাহলে হি ইজ। এবার আমরা লিখবো নট অনলি, কি দেখো তার মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ওয়াইজ আর একটা হচ্ছে অনেস্ট। তাহলে হি ইজ নট অনলির পরে প্রথমে আমরা ওয়াইজ বসালাম, তারপর বাট অলসোর পরে পরের অংশটা বসাবো, কি আছে, অনেস্ট। এইভাবে সুন্দর করে করা যায়। আচ্ছা, অ্যাজ সুন অ্যাজ দিয়ে যখন থাকবে, তোমাকে যদি বলে নেগেটিভ করতে হবে, ভীষণ সোজা। নেগেটিভ করতে বলেছে তো, হ্যাঁ ভীষণ সোজা। কেন সোজা, দেখো আমরা অ্যাজ সুন অ্যাজ দিয়ে থাকলে আমরা নো সুনার হ্যাড এটাকে অ্যাড করব, নো সুনার হ্যাড, কি করব, নো সুনার হ্যাড। তারপরে কি আছে, হি কেম, হি কেম হবে না, হি কাম হবে। কাম কেন হবে, কারণ হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম হয়, তাই কেম লিখবো না, কি লিখবো, কাম। তারপরে যে কমাটাকে সরিয়ে দেবো, সরিয়ে দিয়ে আমরা কি লিখবো, দেন। তারপরে এদিকে যা আছে এদিকে তাই লিখে দেবো। ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করো। এটাকে বলছে তোমায় কি করতে হবে, এগুলো খুব কমন খুব পরীক্ষায় দেয় এই ধরনের সেন্টেন্সগুলো। অ্যাজ সুন অ্যাজ দিয়ে যখন থাকবে তখন আমরা নো সুনার বসাবো, নো সুনার শুধু না, নো সুনার হ্যাড। তারপরে এখানে সাবজেক্ট যা আছে বসিয়ে দিলাম, এখানে ভার্বের সেকেন্ড ফর্ম ছিল, এটাকে ভার্বের থার্ড ফর্ম করতে হবে। কেন, যেহেতু হ্যাড আছে, আমরা জানি হ্যাভ অ্যাজ হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম বসে। তারপরে এই কমাটাকে তুলে দিয়ে দেন, আর বাদ বাকি যা আছে সেম। এগুলো প্র্যাকটিসের মধ্যে দিয়ে মনে রাখতে হবে। আচ্ছা, এটা কি করতে হবে, জয়েন ইনটু সিঙ্গেল সেন্টেন্স ইনফিনিটিভ ইউজ করতে হবে, তাই তো। দেখো ইনফিনিটিভ ইউজ করতে হবে, আর যদি দেখো দুখানা অংশেই একই সাবজেক্ট আছে তাহলে ভীষণ সহজ হয়ে গেল, তাই না। হি হ্যাজ আ লার্জ ফ্যামিলি, হি মাস্ট মেনটেন ইট, তাহলে দুটোতেই সাবজেক্ট তো একই, ভীষণ সহজ হয়ে গেল। দেখো প্রথম অংশে যা আছে তাই লিখবো, হি হ্যাজ আ লার্জ ফ্যামিলি, হি হ্যাজ আ লার্জ ফ্যামিলি, এইটুকু সেম, প্রথম অংশে কিচ্ছু পরিবর্তন করতে হবে না। এই হিটাও যা, এই হিটাও তাই, তাহলে এই হিটা কেটে দেবো, ঠিক আছে। তাহলে হি কেটে দিলাম, আমাকে কি বলে ইনফিনিটিভ দিয়ে করতে হবে। তাহলে আমি দেখবো ওই পরের অংশটাতে মেন ভার্বটা কোথায় আছে, ভার্ব কোনটা, মেইনটেন হচ্ছে মেইন ভার্ব। এই যে মাস্টের পরে বসেছে না মেইনটেনটা, মাস্ট তো মোডাল অক্সিলারি ভার্ব, মোডাল অক্সিলারি ভার্বের পর সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসে, তার মানে এটা ভার্বের ফার্স্ট ফর্ম তো হয়েই আছে, শুধু এর আগে একটু চোখ এঁকে দিতে হবে, টু বসিয়ে দিতে হবে, ঠিক আছে। কি বসাবো, টিও টু, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, কমপ্লিট হয়ে গেল, আর কিচ্ছু করতে হবে না।
আমাদের ইনফিনিটিভ দিয়ে যখনই জয়েনিং করতে দেবে দুটো অংশকে, ভালো করে মনে রাখো, পরীক্ষায় এগুলো পারে না কিন্তু অনেকে, ন্যারেশন ভয়েস রুলস মুখস্থ করে হয়ে যাবে, এগুলো কিন্তু হবে না। বল, হ্যাঁ, মেনটেন, হি হ্যাজ আ লার্জ ফ্যামিলি টু মেনটেন, টু মেনটেন দিয়ে কমপ্লিট হয়ে যাচ্ছে, তার বড় একটা ফ্যামিলি আছে মেনটেন করার জন্য। তাহলে মেনটেন করার জন্য এটা এটা বললে আবার একই টাইপের কথা রিপিট হয়ে যাচ্ছে। লিখেছিস, আমি খাতা দেখবো, ওটা যদি ওটাতে গ্রামাটিক্যালি বিরাট বড় ভুল নয়, তবে আমরা লিখবো না ওই জিনিসটা, ঠিক আছে? মেনটেন এখানে গিয়ে কমপ্লিট হয়ে যাচ্ছে। বারবার বলছি, খুব পরীক্ষায় আসে এরকম, আমাদেরকে দেয় ইনফিনিটিভ দিয়ে জয়েনিং করো, তখন আমরা দেবো যে দুটো অংশকে জয়েন করতে বলেছে দুটোতে সাবজেক্ট এক আছে কিনা। সাবজেক্ট এক থাকলে সহজ হয়ে যায়, আর সাবজেক্ট একই থাকে। তাহলে প্রথম পার্টে যা আছে তাই লিখবো, সেকেন্ড পার্টে যে ভার্বটা আছে সেটা যদি ফার্স্ট ফর্মে না থাকে ফার্স্ট ফর্মে করে নেবো, তার আগে টু বসিয়ে নেবো। আর যদি ফার্স্ট ফর্মে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, তার আগে টু বসিয়ে নেবো। এবার ফার্স্ট ফর্মে আছে না কত নম্বর ফর্মে আছে সেটা তো তার আগের হেল্পিং ভার্ব দেখলে বোঝা যায়। যদি তার আগে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে তাহলে সেটা থার্ড ফর্ম। যদি তার আগে মোডাল অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটা ফার্স্ট ফর্ম। এই জিনিসগুলো গ্রামার করতে করতে আমাদের বেসিক সেন্সে বোঝা উচিত। আচ্ছা, হু কেম হেয়ার কি বলা হচ্ছে? আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন, আমাদের ভালোবাসার ক্লজ কদিন আগে করলাম তাই না? হ্যাঁ, তাহলে লিঙ্কার থেকে পুরোটা কি হয়ে যায়? ক্লজ হয়। কখন হয়? যদি ফাইনাইট ভার্ব থাকে। আছে তো? আমাকে পরীক্ষায় কি বলেছে? বলছে আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন ক্লজ। এই যে আন্ডারলাইন যে ক্লজটা রয়েছে এটা বলেই দিয়েছে ওরা ক্লজ, ওরা বলছে এটা ক্লজ, তুমি বলো এটা কি ক্লজ। এদিকে তাকা মল্লিকা, এটা কি ক্লজ? আচ্ছা, আমরা শিখেছি, কি শিখেছি? এই যে অংশটা কার জন্য এসছে? তার আগের নাউনটার জন্য এসছে। এই রিলেটিভ প্রোনাউনটা, এই হুটা তার আগের নাউনটার জন্য এসছে। ভালো করে পড়ে বোঝো। আই নো দ্য ম্যান হু কেম হেয়ার, হু কার জন্য এসছে? আমি দ্য ম্যানের জন্য, ম্যানটাই তো এখানে এসেছিল, তাই তো? ব্যাস, তাহলে এটা যদি তার আগের নাউন বা প্রোনাউনের জন্য আসে তাহলে 100% অ্যাডজেক্টিভ ক্লজ। এর আরেকটা ডাক নাম আছে রিলেটিভ ক্লজ, কারণ এটা হচ্ছে, এটাকে বলে রিলেটিভ প্রোনাউন, এটা রিলেশন তৈরি করলো এই এটার সাথে বাদবাকি অংশের। বোঝা গেল? তাহলে আমরা অ্যাডজেক্টিভ ক্লজও বলতে পারি অথবা রিলেটিভ ক্লজ। তোমাদের তাহলে পরীক্ষা দিল 4টে অপশন ভাবে দিল, তখন এই অ্যাডজেক্টিভ ক্লজটা দেয়নি, রিলেটিভ এটা আছে, তাহলে এটা লিখবো। তাই আমাদের দুটোই জেনে রাখতে হবে। আচ্ছা, এটা কি করতে হবে? রিরাইট ইউজিং দ্য নাউন ফর্ম। দেখো এই যে টপিকটা, এই টপিকটা আমি তোমাদের থার্ড ইউনিটের লাস্টের দিকে সুন্দর করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো এটারও সেরকম রুলস হয় না, এটা এগুলো প্র্যাকটিস করতে করতে হয়। এখানে কি করতে বলছে? বলছে আন্ডারলাইন দেওয়া রয়েছে যে অংশটা, প্রোটেস্টেড, এটা তো ভার্ব। কি করে বুঝলাম? কারণ সাবজেক্টের পরে রয়েছে, আমরা জানি না সাবজেক্টের পরে কি থাকে? ভার্ব থাকে। এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। আমাকে কি করতে হবে? ওরা বলছে আন্ডারলাইন এটাকে, যে রিরাইট ইউজিং দ্য নাউন ফর্ম অফ দ্য আন্ডারলাইন ভার্ব। তাহলে আন্ডারলাইন এই ভার্বটার নাউন ফর্ম চাই। তাহলে প্রোটেস্টেড, তাহলে নাউন ফর্ম হচ্ছে কি? প্রোটেস্ট। প্রোটেস্ট এই ওয়ার্ডটা হচ্ছে নাউন ফর্ম। আমরা প্রোটেস্ট করি, তাই না? এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি, প্রোটেস্ট। প্রোটেস্ট হচ্ছে নাউন ফর্ম। এবার তুমি কি এখানে প্রোটেস্ট লিখলেই রাইট হবে? হবে না, কারণ সাবজেক্টের পর তুমি একটা নাউন বসালে, তাহলে হবে না। তাহলে নাউন কোথায় বসে? তুমি নর্মালি এখানে সাবজেক্ট বসালে, তারপরে একটা ভার্বের জন্য জায়গা রাখলে, তারপর তুমি নাউন বসাতে পারো, কিন্তু সাবজেক্টের পরে নাউন বসবে না। তাহলে দেখো, সাবজেক্টকে সাবজেক্টের জায়গায় বসালাম, আর ওটা নাউন ফর্মটাকে নাউনের জায়গায় বসানো হলো। এবার মাঝখানে আমাদের দরকার একটা ভার্ব। আমরা এখানে ভার্ব হিসেবে লজ ওয়ার্ডটা ইউজ করব। হি লজড আ প্রোটেস্ট এগেনস্ট ইট। বাদ বাকি যা আছে, এখানে এগেনস্ট ইট ছিল, এগেনস্ট ইট যা আছে তাই থাকলো। এবার যদি বলো স্যার আমার লজ কথাটা তো মনে পড়বে না, কোত্থেকে আসবে? তোমাকে বুঝতে হবে প্রোটেস্ট, সে প্রোটেস্ট করছে, তাহলে আমরা করা হিসেবে আমরা কি ভার্ব বসাতে পারি? কি বসাতে পারি? আর লজ ওয়ার্ডটা ভালো যায়, আমরা লজ ওয়ার্ডটা ইউজ করবো প্রোটেস্টের ক্ষেত্রে। আরও কিছু ওয়ার্ড যায়। আচ্ছা, কি করতে হবে? রিপ্লেস দ্য ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব রিপ্লেস করতে হবে। কোনটা ফ্রেজাল ভার্বে ছিল? পোস্টপোন ছিল। তাহলে পোস্টপোনকে কি লিখবো আমরা? পুট অফ। দেখো পোস্টপোনটা ভার্বের কত নম্বর ফর্ম বলো? পোস্টপোন ভার্বের কত নম্বর ফর্ম এখানে?
থার্ড ফর্ম ওয়াজ ওয়ার হেল্পিং ভার্বের পর কোনো ভার্ব থাকলে সেটা ভার্বের থার্ড ফর্ম হয়। তাহলে আমাকে এখানেও ভার্বের থার্ড ফর্ম চাই, তাহলে পুটের থার্ড ফর্ম পুটই হয়, যখন পুট পড়ে তো পুট পড়তেই থাকে। আচ্ছা, কারেক্ট দ্য গ্রামাটিক্যালি এরর, হি গেভ মি অ্যান অ্যাডভাইস। ভালো করে দেখো, গ্রামাটিক্যালি ভুল আছে, সঠিক করতে হবে। দেখো তুমি এইটা লিখতে পারো, হি গেভ মি অ্যাডভাইস, হি গেভ মি অ্যাডভাইস। অ্যান লিখবো না, অ্যাডভাইস কেরম ভাবে গোনা যায় না, কাউন্ট করা যায় না, ওরম ভাবে অ্যান লেখা যায় না। অথবা আমরা লিখতে পারি হি গেভ মি এ পিস অফ অ্যাডভাইস। তো এইসব হিজিবিজির দরকার নেই, এখানে অ্যানটা শুধু কেটে দিতে হবে, হি গেভ মি অ্যাডভাইস। হ্যাঁ, না সে তো একই হলো, এ অ্যাডভাইস লিখতে গেলে পিস অফ অ্যাডভাইস লিখতে হবে। আচ্ছা, অপটিমিস্ট, অপটিমিস্ট মানে কি কে বলতে পারবে? অপটিমিস্ট মানে কি? অপটিমিস্ট মানে কি? আশাবাদী, আশা ছিল, ভালোবাসা ছিল, এখন আর নেই। তাহলে অপটিমিস্টের বিপরীত শব্দ কি? পেসিমিস্ট, মানে নিরাশা, তাই তো? 29 আর 30 এদিকে ছিল, তখন তুই নন্দিনীর সাথে কথা বলছিলি। আচ্ছা, রিসিভ, এটাকে সঠিক করতে হবে, এটা তো ঠিকই আছে, এটা তো ঠিকই আছে, সমস্যা কোথায়? স্পেলিং এরর, এরর নেই, তাহলে যা আছে তাই লিখে দেবো, রিসিভ ঠিকই আছে। নর্মালি নর্মালি পরীক্ষার সময় এই জায়গাটায় ভুল দেয়, ই আইটাকে কি করে দেয়, আই ই করে দেয়, বোঝা গেল? আই ই করে দিয়ে সঠিকটা এটা লিখতে হয়, কিন্তু এখানে তো কোনো ভুলই নেই, তাহলে এটাই হবে। আচ্ছা, সবার ভালো লেগেছে আমি যে বিশ্লেষণটা করলাম? তোমরা যারা ক্লাস করলে আশা করি বুঝতে পেরেছো, সমস্যা থাকলে জানিও। ঠিক আছে, পরীক্ষার সামনে সবাইকে ভালো পরীক্ষা দিতে হবে স্কুলে, এবং তোমাদেরকেও সেম একই রকমের পরীক্ষা নেওয়া হবে, ওদেরকে যে প্রশ্নপত্র দেওয়া হবে তোমাদেরকেও সেটা দেওয়া হবে, তোমরা বাড়িতে সলভ করবে। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই।